Agent Alpha speaking. I am hereby informing Mr. Ramanujan that Kolkata থেকে এয়ার ইন্ডিয়া যে স্পেশাল ফ্লাইটটা সকাল 10টায় ভুবনেশ্বর মুম্বাই হয়ে প্যারিস যাবার কথা, যে প্যাসেঞ্জার ফিনান্স মিনিস্টার, সেটাকে কয়েকজন আইএসআই এজেন্ট মুম্বাই পৌঁছবার আগে হাইজ্যাক করার চেষ্টা করবে। They can destroy the flight. Over. Oh my God, Shankar, call Dandam Airport Authority immediately. Hello, Chandan Shom speaking, Kolkata Airport. Hello, Mr. Som, I am Jayant Ramanujam from RAW. Yes sir, how can I help you? এয়ার ইন্ডিয়ার প্যারিস যাবার সকাল 10টার স্পেশাল ফ্লাইটটা টেক অফ করে গেছে। Yes sir, just মিনিট 10 আগে ফ্লাইটটা টেক অফ করে গেছে। সিট। এরপরে নেক্সট স্টপেজ ভুবনেশ্বর তো? Yes sir, সেখান থেকে দুজন প্যাসেঞ্জার উঠবে। এনি প্রবলেম স্যার? I haven't much time to explain you. এক্ষুনি প্লেনের চিফ পাইলটকে নির্দেশ পাঠান। টেকনিক্যাল ফল্টের অজুহাতে প্লেনটিকে যেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভুবনেশ্বর এয়ারফিল্ডে আটকে রাখা হয়। ওকে স্যার। শঙ্কর, আমরা ভয়ানক প্রবলেমে ফেসে গেছি। আমি কিছু বুঝতেই পারছি না কিভাবে কি করা যায়। আমাদের কাছে তেমন কোনো ভালো এজেন্টও নেই যে। Sir, I have a plan, sir. But there is also a problem. কি প্রবলেম? স্যার, এই প্ল্যানটা একজনকে ছাড়া কিছুতেই এক্সিকিউট করা যাবে না। ওই একজনই আছে স্যার যে সাকসেসফুলি এই মিশনটা হ্যান্ডেল করতে পারবে। কে শঙ্কর? স্যার, অরিন্দম মুখার্জি। আর ইউ ম্যাড? তুমি পাগল হয়ে গেছো শঙ্কর? যে 3 মাস হসপিটালে কাটিয়ে সবে 15 দিন হলো বাড়িতে ফিরেছে, তাকে আমি এই মিশন হ্যান্ডেল করতে পাঠাবো? না না না, ইটস ইম্পসিবল। কিন্তু আমাদের কাছে এর চেয়ে ভালো কোনো অপশন নেই স্যার। আপনি একবার ভেবে দেখুন, ওরা যদি ফ্লাইটটাকে ডিস্ট্রয় করে দেয় তাহলে ফিনান্স মিনিস্টারের সাথে আরও 100 জন লোক মারা যাবে। অন্তত দেশের স্বার্থে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন স্যার। ওকে ওকে, দেন কল হিম। রবিবারের সকালটায় কেমন যেন একটা ঘুম জড়ানো ভাব। বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছে না অরিন্দমের। এমনিতেও এই দিন 15 আগেই হসপিটাল থেকে ছাড়া পেয়েও বাড়ি ফিরেছে, ফলে বাড়িতে সেরকম কোনো কাজকর্ম নেই, তাই ওঠার তাড়াও নেই। এমন সময় হঠাৎ করেই মোবাইলটা বেজে উঠল। হ্যালো হ্যালো, অরিন্দম, আমি রামানুজন স্যারের অ্যাসিস্ট্যান্ট শঙ্কর মাথুর বলছি। ইয়েস স্যার। আর ইউ ফিজিক্যালি ফিট? হোয়াই স্যার, এনি প্রবলেম? অরিন্দমকে পুরো ব্যাপারটা সংক্ষেপে জানায় শঙ্কর মাথুর। তার সাথে ফ্লাইটের বর্তমান অবস্থাও জানাতে ভোলে না। অরিন্দম, আমরা চাই তুমি ব্যাপারটা হ্যান্ডেল করো, বুঝতেই পারছো। ওকে স্যার, নো প্রবলেম। আমি তোমাকে পুরো প্ল্যানটা মেইলে ব্রিফ করে দিচ্ছি, দেখে নাও। বি কেয়ারফুল অরিন্দম, একান্ত প্রয়োজন না হলে তোমায় আমরা বিরক্ত করতাম না। ওরা খুব হার্ডকোর ক্রিমিনাল, একটু এদিক থেকে ওদিক হলে কাউকেই ছেড়ে দেবে না। পুরো দেশের সম্মান এখন তোমার হাতে অরিন্দম। স্যার, ডোন্ট ওয়ারি, প্রত্যেকবারের মতো এবারেও আমি মিশন সাকসেসফুল করে তবেই আপনার মুখোমুখি হব। বাই দ্য ওয়ে, তোমায় এই মিশনে অ্যাসিস্ট করবে মিস সন্ধ্যা রায়। দমদম এয়ারপোর্টে ও তোমার সাথে মিট করবে, আর প্রয়োজনীয় জিনিসপত্র সব ওর থেকেই পেয়ে যাবে। জয় হিন্দ। জয় হিন্দ স্যার। ভুবনেশ্বর এয়ারফিল্ডে এয়ার ইন্ডিয়ার নির্দিষ্ট বিমানটি দাঁড়িয়ে আছে বেশ কিছুক্ষণ যাবৎ। কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে বিমানটি দমদম থেকে আকাশে ওড়ার পর বিমানে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, এখন সেটাই সারানো হচ্ছে।
এ বিমানের যাত্রীরা কেউই খুব সাধারণ মানের মানুষ নন। বিশেষত বিমানে রয়েছেন দেশের অর্থমন্ত্রী, তার সঙ্গে কিছু সাঙ্গপাঙ্গ এবং কলকাতার এক নামী ইংরেজি দৈনিকের সাংবাদিক। যাত্রাপথে এভাবে বাধা পড়ায় ওরা সবাই বেশ অসন্তুষ্ট। তবে এয়ার হোস্টেস মিস যমুনা খুবই ধৈর্যের সঙ্গে যাত্রীদের শান্ত রাখার চেষ্টা করছেন। এরই মধ্যে বিমানের দরজা খুলে উঠে এলো দুজন নতুন যাত্রী, মিস্টার সৈয়দ আব্দুল কাজী এবং মিসেস সাফিয়া বেগম। মিস্টার কাজীর মুখে চাপ দাড়ি, চোখে সানগ্লাস, মিসেস বেগম বোরখা পরিহিত। মিস যমুনা মিষ্টি হেসে দুজনকেই অভ্যর্থনা জানালেন। আগন্তুকরাও মাথা ঝাঁকিয়ে ধন্যবাদ জানালো। এই দুজন যাত্রীরই এখান থেকে বিমানে ওঠার কথা ছিল। এরপরে বিমানের ককপিট থেকে ঘোষণা শোনা গেল, অ্যাটেনশন প্লিজ, আমাদের ফ্লাইট এক্ষুনি টেক অফ করবে। যাত্রীরা অনুগ্রহ করে সিট বেল্ট বেঁধে বসুন। কিছু টেকনিক্যাল প্রবলেম ফিক্স করার জন্য ফ্লাইটটি অনেকটা বাড়তি সময় ভুবনেশ্বরে রাখতে হয়েছে বলে আমরা দুঃখিত। বিমানের ভিতরের দৃশ্য শান্ত। যাত্রীরা যে যার চিন্তায় ব্যস্ত। বিমানের মধ্যেই অর্থমন্ত্রীর ইন্টারভিউ নিচ্ছেন সাংবাদিক ভদ্রলোক। এয়ার হোস্টেস মিস যমুনা যাত্রীদের সুখ সুবিধা বিধানে খুবই তৎপর। পেছনের দুটি সিটে পাশাপাশি বসেছিল ভুবনেশ্বর এয়ারপোর্ট থেকে ওঠা দুই যাত্রী। হঠাৎ ওরা একসঙ্গে উঠে দাঁড়ালো। মিসেস বেগম পা বাড়ালো প্লেনের টয়লেটের দিকে, আর মিস্টার কাজী এগিয়ে চলল সামনে ককপিটের কাছে। ব্যাপারটা প্রথমে কেউই খেয়াল করেনি। মিস যমুনার নজর পড়ল যখন মিস্টার কাজী ককপিটের একেবারে কাছাকাছি পৌঁছে গেছেন। Mr. Kazi, please do not enter in the cockpit. It's illegal. কিন্তু মিস যমুনার কথা শেষ হওয়ার আগেই মিস্টার কাজী একবার দুর্বোধ্য হাসি হেসে ককপিটের ভেতরে ঢুকে পড়ল। ককপিটের কন্ট্রোল প্যানেলে বসে চিফ পাইলট ক্যাপ্টেন অনির্বাণ সান্যাল তখন এক মনে বিমানটি চালনা করছেন। হঠাৎ কি হলো? ক্যাপ্টেন সান্যাল তার ঘাড়ের কাছে একটা ঠান্ডা ধাতব স্পর্শ অনুভব করলেন। এই প্লেন এখন আমাদের দখলে। এখন থেকে আমি যেমন ভাবে বলবো প্লেনটাকে ঠিক সেইভাবে নিয়ে চলুন। সহকারী পাইলট মিস্টার রাজারামও পিছু ফিরতে গিয়ে বাধা পেলেন। পেছন ফেরার চেষ্টা করবেন না একদম। আর চোখে তাকিয়ে দেখলেন দু হাতে দুটো রিভলভার তাক করে দাঁড়িয়ে আছে একটি লোক। এর ডান হাতের রিভলভারটা ক্যাপ্টেন সান্যালের ঘাড়ের পিছনে ঠেকানো, আর বাঁ হাতটা ফেরানো রয়েছে রাজারামের দিকে। ওদিকে বিমানের মধ্যে শুরু হয়ে গিয়েছে নাটকের দৃশ্য। মিসেস বেগম কখন যে টয়লেট থেকে বেরিয়ে এসেছে কেউ লক্ষ্যই করেনি। বিমানের পেছন দিকে দাঁড়িয়ে আছে, তার কাঁধে একটা ঝোলা ব্যাগ আর হাতে একটা ধাতব যন্ত্র। আপনারা যে যেখানে যেভাবে আছেন সেইভাবেই বসে থাকুন। আমার সঙ্গে ব্যাগ দেখছেন, এর মধ্যে বিস্ফোরক আছে, আর আমার হাতে রয়েছে অপারেটিং সুইচ। আমরা ASJ সুইসাইড স্কোয়াডের মেম্বার। কোনো চালাকি করার চেষ্টা করলেই আমি এই সুইচ পুশ করে দেব এবং সঙ্গে সঙ্গে পুরো ফ্লাইট উড়ে যাবে। মনে রাখবেন, এই ফ্লাইটটি এখন আমাদের দখলে। আমরা এই প্লেনটিকে হাইজ্যাক করেছি। কয়েক মুহূর্ত নীরবতা, তারপরই এক অস্পষ্ট ভীত গুঞ্জন ছড়িয়ে পড়ল সমস্ত বিমানটির মধ্যে। অকস্মাৎ এমন ঘটনা ঘটবে কেউ ভাবতেই পারেনি। তোমরা কি চাও? বিমানের আরোহী সাংবাদিক ভদ্রলোক জিজ্ঞেস করলেন। এই দেশের সরকারের কাছে আমাদের কিছু দাবি আছে। আমরা ঠিক সময় মতো সেই দাবিগুলো পেশ করব। সরকার মেনে নিলে আপনাদের ছেড়ে দেব, আর যদি না মানেন তাহলে সবাই মরবেন। মাঝখানে সিটে বসে ভ্যাক করে কেঁদে ফেললেন এক ভদ্রমহিলা। একদম চুপ। ফালতু কান্নাকাটি আমার একদম পছন্দ নয়। এরপর আর কেউ টু শব্দটি করার সাহস পেল না। শিশুরাও কেমন যেন হতচকিত হয়ে পড়েছে।
সবাই বুঝল এই দুই দস্যু এখন বিমানটিকে পুরোপুরি হাইজ্যাক করে নিয়ে চলেছে। ওদিকে বিমান তখন নির্দিষ্ট পথের অনেক বাইরে সরে গেছে। ছিনতাইকারী কাজী বিমানটিকে ভারতের পশ্চিম সীমান্ত শহর যোধপুরের দিকে চালনা করতে হুমকি দিয়েছে। ছিনতাইকারীদের মতলব বিমানটিকে যোধপুর বিমানক্ষেত্রে নামিয়ে সরকারের সঙ্গে দর কষাকষি করা। বিমান এখন যোধপুর বিমানবন্দরের মাথায় ঘুরপাক খেতে শুরু করেছে। আর হাইজ্যাকারের নির্দেশ মেনে চিফ পাইলট ক্যাপ্টেন সান্যাল যোধপুর বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও করেছেন। অনুমতি পাওয়ার পর বিমানটি যোধপুর বিমানবন্দরের মাটি স্পর্শ করল। এই বললেস আমাকে দাও। স্যার, হি ওয়ান্টস টু টক টু ইউ। হ্যালো, হ্যাঁ 2 ঘন্টা সময় দিচ্ছি। এর মধ্যে গোয়ালিয়র সেন্ট্রাল জেলে থাকা আমাদের লিডার আব্দুল রহিম খানকে আমাদের হাতে তুলে দিতে হবে। আর $50 কোটি কেস আমাদের দিতে হবে। তারপর আমাদের ইচ্ছে মতো জায়গায় প্লেনটাকে উড়িয়ে নিয়ে গিয়ে আমাদের ছেড়ে দিতে হবে। আমাদের এইসব দাবি যদি পূরণ না হয় তবে 2 ঘন্টা বাদে এই প্লেন আমরা উড়িয়ে দেব। সবাই একসঙ্গে মরব। ওভার। এর কিছুক্ষণের মধ্যেই যোধপুর বিমানবন্দরের ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপের সদস্যরা সমবেত হলো বিমানবন্দরের এমার্জেন্সি অপারেশন রুমে। ইতিমধ্যেই ওখানে উড়ে এসেছেন প্রধান মিস্টার রামানুজন। ছিনতাইকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাবার দায়িত্বটা ওর ওপরই ন্যস্ত করা হলো। মিস্টার রামানুজন ছাড়াও এখানে হাজির হয়েছে এসব ব্যাপারে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ভারতীয় কমান্ডো বাহিনীর কয়েকজন। এইভাবেই কেটে চলেছে সেকেন্ড, মিনিট, ঘন্টা। হাইজ্যাকারদের কথা মতো 2 ঘন্টা অতিক্রান্ত হতে আর দেরি নেই। কিন্তু এ সময়ের মধ্যে সমস্যার কোনো সমাধানই বের হলো না। ঠিক এমনই সময়ে মিস যমুনা একটা ছোট্ট কাগজের চিরকুট এনে দিল সাফিয়া বেগমের কাছে। চিরকুটটা পাঠিয়েছে 3য় সারির সিটে বসে থাকা এক ব্যক্তি। সাফিয়া খুব সাবধানে বাঁহাতে চিরকুটটা তুলে নিল। তাতে শুধু একটা কথাই হিন্দিতে লেখা, जरूरी बात है, अकेले में बात करना चाहते हैं, हम लोगों का मकसद एक है। চিরকুটের লেখাটা পড়ে প্রেরকের দিকে ভুরু কুঁচকে তাকালো বিমানদস্যু সাফিয়া বেগম। এর মানে কি? ফাঁদে ফেলার কোনো কায়দা নয় তো? সাফিয়া বেশ কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থাকে চিরকুট প্রেরকের দিকে। বিমানের 3য় সারিতে বসা লোকটার চওড়া টাইপের চেহারা, চোখ দুটো ভেতরে ঢোকা, চুল উস্কো খুস্কো, পুরু ঠোঁটে ঝুলে রয়েছে এক রহস্যময় চাপা হাসি। সাফিয়া তার বিস্ফোরকের সুইচে বাঁ হাতটা রেখে ডান হাতে ব্যাগ থেকে একটা রিভলভার বার করে তারপর লোকটাকে ইঙ্গিতে ডাকে। লোকটা এবার সিট ছেড়ে ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে। সতর্কভাবে অপেক্ষা করতে থাকে সাফিয়া। ওর কাছাকাছি আসতেই হঠাৎ করেই লোকটা তার কোমর থেকে একটা ছোট্ট স্বয়ংক্রিয় সাবমেশিন গান বার করে হাতে তুলে নিল। বিমানদস্যু সাফিয়া বেগম চমকে উঠল, হাতের রিভলভারের ট্রিগারে হাত ছুঁয়ে বলল, হুঁশিয়ার। লোকটাকে কিন্তু এতটুকু বিচলিত মনে হলো না। অস্ত্র হাতে নিয়েই সে একটা বিচিত্র হাসি হাসল। তারপর বলল, मेरा नाम शेख अब्बास, हम एक साथ काम करना चाहते हैं। मतलब इस प्लेन को हम लोग हाईजैक करने वाले थे, लेकिन तुम लोगों ने हमारा सारा प्लान बिगाड़ दिया। तो अब क्या करना चाहते हो? हम एक साथ काम कर सकते हैं। कैसे? बहुत ही आसान है। तुम लोग सरकार से जो चाहते हो उसके साथ हमारा भी एक चाहत जोड़ दो, बस। लेकिन तुम्हारे बात का गारंटी क्या है? गारंटी हमारा हाथ का एक गन है। तुम लोग कौन से ग्रुप के हो? हमारा ISI का 10 एजेंट्स भारत के बहुत सारे जेल में सड़ रहे हैं। हम उन लोगों की आजादी चाहते हैं। अच्छा, उसके बाद? उसके बाद हम हिंदुस्तान में तबाही मचाएंगे। बेपनाह तबाही के बिना अमन कायम नहीं हो सकता। जितना ज्यादा तबाही होगी उतना ही अमन होगा। तुम क्या अकेले इस प्लेन को हाईजैक करना चाहते थे? আব্বাসের তালি মারার সঙ্গে সঙ্গেই যাত্রীদের ভিতর থেকে 2 জন লোক উঠে দাঁড়ালো। ওদের হাতে উদ্যত রিভলভার। ये लोग मेरा 2 शागिर्द हमेंद
और अली। ওরা যখন কথা বলছিল, অন্য যাত্রীরা ভ্যাবাচাকা খাওয়া অবাক চোখে তাকিয়ে দেখছিল একই বিমানে দুই দল হাইজ্যাকারের মিলিত হওয়ার দৃশ্য। বিমান ছিনতাইয়ের ইতিহাসে এমন নজির বোধহয় আগে কখনো দেখা যায়নি। এবার দ্বিতীয় দলের নেতা শেখ আব্বাস বিমান যাত্রীদের দিকে তাকিয়ে চিৎকার করে হুমকি দিল, अगर कोई भी अपनी सीट से हिलने की कोशिश की तो हम सबको मार डालेंगे। जब तक तुम्हारी सरकार हमारा दावा नहीं मान लेते तुम सब हमारे कैदी हो। হামিদ আর আলীকে পাহারায় রেখে শেখ আব্বাস সাফিয়াকে সঙ্গে নিয়ে ককপিটের দিকে পা বাড়ালো। ককপিটের মধ্যে তারা যখন গিয়ে দাঁড়ালো তখন সেখানকার আবহাওয়া বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। দুপক্ষের মধ্যে ওয়্যারলেসে চলছে হরদম দর কষাকষি। সৈয়দ কাজী বিমানদস্যুদের পক্ষ থেকে দাবি জানাচ্ছে, অপরদিকে যোধপুর এয়ারপোর্ট এমার্জেন্সি অপারেশন রুমে বসে সরকারের পক্ষ থেকে দর কষাকষি করছেন মিস্টার জয়ন্ত রামানুজন। এরই মধ্যে শেখ আব্বাস জানালো আগের দুই শর্তের সঙ্গে তার নতুন একটা দাবি মানতে হবে। আইএসআই এর 10 জন এজেন্টকে একসাথে মুক্তি দিতে হবে। এর জন্য সরকারকে আরও 2 ঘন্টা বেশি সময় দেওয়া হবে। যদি তার এই দাবি পূরণ করা না হয় তবে প্লেনের সকল যাত্রীকে সে এবং তার সঙ্গীরা মেরে ফেলবে এবং এই হত্যালীলা শুরু হবে দেশের অর্থমন্ত্রীকে দিয়েই। ভয়ঙ্কর হুমকি। কিন্তু এতটুকু বিচলিত মনে হলো না মিস্টার জয়ন্ত রামানুজনকে। খুবই ধীর স্থিরভাবে এই ভয়ঙ্কর বিমানদস্যুর সঙ্গে কথা চালিয়ে যেতে লাগলেন তিনি। 1 ঘন্টা এইভাবেই কেটে গেল। দুপক্ষের ওপরই দারুণ স্নায়ুর চাপ। সরকারের সঙ্গে কথা বলার দায়িত্বটা তখন পুরোপুরি চলে গেছে দ্বিতীয় হাইজ্যাকারদের নেতা শেখ আব্বাসের উপর। অন্য দুই বিমানদস্যু পাথরের মূর্তির মতো শুধু চুপচাপ দাঁড়িয়ে রয়েছে শেখ আব্বাসের দুপাশে। দেখে মনে হয় ওরা ওদের নেতৃত্বের রাশ তুলে দিয়েছে দ্বিতীয় দলের হাতে। ওদিকে এসবের বাইরে চলছে আর এক অপারেশনের প্রস্তুতি। কিছুক্ষণ আগেই উগ্রপন্থী মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কয়েকজন কমান্ডো সতর্ক পদক্ষেপে বিমানটির পেটের নিচে গিয়ে হাজির হয়েছে। তাদের পরনে বিশেষ বুলেট প্রুফ জ্যাকেট। কেবলমাত্র চোখ ছাড়া সারা শরীর ঢাকা। প্রত্যেকের হাতে মেশিন গান। ওদের ওপর নির্দেশ আছে ইঙ্গিত পাওয়া মাত্র ওরা বিমানের ভেতর ঝটিতে ঢুকে পড়বে। এদিকে অন্ধকার গাঢ় হতে শুরু করেছে। ওরা একসময় সুকৌশলে বিমানের গায়ে মজবুত হালকা মই লাগিয়ে তাতে একে একে পা রেখে দাঁড়ায়। কমান্ডো দলের অধিনায়ক বিমানের পিছনের দরজার গায়ে ছোট্ট একটা বিস্ফোরক লাগিয়ে দেন। এভাবেই আরো 1 ঘন্টা কেটে গেল। बस हम आपसे और बात नहीं करना चाहते हैं। अब हम इस प्लेन की सभी पैसेंजर को मार डालेंगे। क्या कहते हैं काजी साहब? सही फरमाया आप अब्बास साहब। हम सरकार को बहुत टाइम दे चुके हैं, अब और नहीं। बेगम साहिबा अब तैयार है? जी जनाब, हम बिल्कुल तैयार हैं। काउंटडाउन चालू हो गया है। हमारे पास सिर्फ 5 मिनट का वक्त है। उसके बाद सुनिए जनाब, हम आपसे और थोड़ा बात करना चाहते हैं। आप प्लीज काउंटडाउन बंद कीजिए, प्लीज। नहीं, हम अभी काउंटडाउन नहीं रुक सकते। अब सिर्फ एक ही बात रह गई है। आप हमारी बात मानते हैं या नहीं? और बस 3 मिनट। ওদিকে বিমানের বাইরে লাগানো মোয়ের ধাপে পা রেখে অন্ধকারে মিশে থাকা কমান্ডোরা তাদের অধিনায়কের নির্দেশ পেল। কমান্ডোস অ্যাকশন! কমান্ডো দলের অধিনায়ক হাতে থাকা বিস্ফোরকের রিমোটের বোতামে চাপ দিতেই সঙ্গে সঙ্গে যেন একটা ঝড় বয়ে গেল। বিমানের পেছনের দরজাটা বিস্ফোরণের আঘাতে খুলে যেতেই উগ্রপন্থী মোকাবিলায় বিশেষ শিক্ষণপ্রাপ্ত কমান্ডো দলটি ঢুকে পড়ল বিমানের ভেতরে। কমান্ডোদের মেশিনগান থেকে ছুটে আসা উড়ন্ত গুলি নিপুণ কায়দায় অব্যর্থ লক্ষ্যে দুই বিমানদস্যুর হাত থেকে ফেলে দিল তাদের অস্ত্রগুলো। তারপর এক লাফে পেছন থেকে এসে ওদের চেপে ধরল ওরা। ওরা নির্দেশ পেয়েছে বিমানদস্যুদের প্রাণে না মেরে গ্রেফতার করতে হবে, কারণ ভারতীয় সামরিক কর্তৃপক্ষ এদের কাছ থেকেই জানতে পারবে অনেক জরুরি তথ্য। ককপিটের মধ্যে গুলি আর চিৎকারের শব্দ ঠিকই পৌঁছেছে। দ্বিতীয় হাইজ্যাকার দলের সর্দার শেখ আব্বাসের এবার পাগলের মতো অবস্থা। ক্রোধ আর উত্তেজনায় তার সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো। आप लोगों की इतनी हिम्मत! ठीक है काजी साहब, हम 10 गिनेंगे। उस वक्त में अगर ये लोग हमारे आदमियों को छोड़कर नहीं जाते हैं तो आप ये बटन दबा देना। 1,
3 4 5 6 7 8 9 काजी साहब, आपने हमसे बगावत किया, हमसे शेख अब्बास से। एक सेकंड अब्बास मियां, हमें थोड़ा हमारा ये नकली दाढ़ी खोल लेने दीजिए। ওদিকে বেতার যন্ত্র মারফত কন্ট্রোল রুম থেকে বিমানদস্যুদের ওই নাটকের সবটুকুই শুনতে পাচ্ছিলেন ভারতীয় কর্তৃপক্ষ। दरअसल हमारे असली नाम औरिंदो मुखर्जी है और ये बेगम साहिबा बुरखा पहन के खड़ी है, मिस संध्या राय। हम दोनों रॉ के एजेंट्स हैं। आपसे मिलकर हमें बहुत खुशी हुई। आपका ये पूरा प्लान बिगाड़ने के लिए माफी चाहते हैं। फिलहाल चलते हैं, इंटरोगेशन रूम में जरूर मुलाकात होगी। खुदा हाफिज। सुंदा, वेल लिस्टन ये ना। ইয়েস স্যার। প্লেনের বাইরে অপেক্ষা করছিলেন জয়ন্ত রামানুজন এবং শঙ্কর মাথুর। অরিন্দম এবং সন্ধ্যাকে বেরিয়ে আসতে দেখে ওরা এগিয়ে গেলেন। ওয়েল ডান অরিন্দম, অপারেশন সাকসেসফুল। দেশের জন্য তুমি আজ যা করলে তার তুলনা নেই। তোমার সাহস আর বুদ্ধির জন্য আরও একবার দেশ এক ভয়ঙ্কর পরিস্থিতি থেকে রক্ষা পেল। শুধু আমাকে বললে হবে না স্যার, মিস রায়ও যথেষ্ট সাহসিকতার পরিচয় দিয়েছেন। আর সবচেয়ে বড় কথা, শঙ্কর স্যার এই প্ল্যানটা না ভাবলে সত্যিই আজকে এই ফ্লাইটটাকে রক্ষা করা যেত না। বেগ রেডিও নাটক শুধুমাত্র 92.7 বেগ FM এ। গোসাইপুর সরগরম। সারাদিন বিমান ছিনতাইয়ের যে নাটকটা হয়ে গেল, তার আসল ব্যাপারটা দু চার কথায় বলেন। র যখন এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানটিতে বিদেশি রাষ্ট্রের হাইজ্যাকারদের অস্তিত্বের কথা জানল, তখন বিমান আকাশে উঠতে শুরু করেছে। এই অবস্থায় ভারতীয় কর্তৃপক্ষের সামনে তিনটি পথ খোলা ছিল। হয় প্লেনটিকে তক্ষুনি ফিরিয়ে এনে যাত্রা বাতিল করা, ভুবনেশ্বর এয়ারপোর্টে নামিয়ে যাত্রীদের তল্লাশি নেওয়া, অথবা মাঝপথে বিমানের মধ্যে নিজস্ব লোক ঢুকিয়ে নতুন রকম কোনো অপারেশন চালানো। এক্ষেত্রে মিস্টার শঙ্কর মাথুর তৃতীয় পথটাই বেছে নিয়েছিলেন। তাঁর ধারণা হয়েছিল বিমান থামিয়ে তল্লাশি নেওয়ার উপক্রম করলেই যাত্রী সেজে লুকিয়ে থাকা বিমানদস্যুরা মরিয়া আক্রমণ চালিয়ে বিপর্যয় ঘটাতে পারে। তাই তৃতীয় পথটাই কার্যকরী মনে হয়েছিল মিস্টার রামানুজনের। কলকাতা বিমানবন্দরের আধিকারিক মিস্টার চন্দন সোমের কাছ থেকে ভুবনেশ্বর থেকে বিমানে দুজন নতুন যাত্রী ওঠার কথা জেনে মিস্টার রামানুজন অরিন্দম এবং সন্ধ্যাকে সেই যাত্রীদ্বয়ের ভূমিকায় বিমানে প্রেরণ করেন এবং তারপর তারা সাহসিকতার সঙ্গে বিমানদস্যুরা বিমানটিকে ছিনতাই করার আগে ছিনতাইয়ের নাটক করে বিমানদস্যুদের খুঁজে বার করে, তারপর যথাসময়ে তাদের ফাঁদে ফেলে জীবিত অবস্থায় গ্রেপ্তার করে। অর্থাৎ সেদিন আইএসআই এজেন্টরা ভারতের আকাশে যে মৃত্যুর ফাঁদ রচনা করেছিল, সেই ফাঁদে তাদেরই ধরা পড়তে হলো। অরিন্দম স্যারের কথা আলাদা, কিন্তু এই নাটকে আমিও যে শেষ অবধি এত ভালো অভিনয় করতে পারবো তা সত্যিই ভাবিনি।